হ্যালো বন্ধুরা, পিএসসির তরফ থেকে শিক্ষক শিক্ষিকা রিক্রুটমেন্টের একটা বিশাল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। চারিদিকে সেই শর্ট নোটিফিকেশন খুব ঘোরাঘুরি করছে এখন, এবং তারই মাঝে আমাদের প্রিপারেশন শুরু করে দেওয়া উচিত, কারণ 2025 সালে কিন্তু এক্সামিনেশন হবে এবং 2025 সালেই তোমাদের রেজাল্ট পাবলিশড হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং খুব বেশি সময় কিন্তু দেবে না, খুব অথেন্টিক ইনফরমেশন দেবো। যে সমস্ত ইনফরমেশন অন্যান্য চ্যানেলে হয়তো আসবে, একটু পরেও আসতে পারে, অথবা অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার পরে তারা আরও আপডেট জানাতে পারে। কিন্তু গত বছরগুলোতে কি হয়েছিল, কিভাবে এক্সামিনেশন নেওয়া হয়েছিল পিএসসির মারফত, এসএসটি মারফত কিন্তু শিক্ষক শিক্ষিকা রিক্রুট করা হচ্ছে না। এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমেই কিন্তু তোমাদেরকে রিক্রুট করা হবে। সুতরাং এসএলএসটি থেকে অনেকটা বেশি ফারাক এখানে কিন্তু দেখা যায় সাধারণত। এবং পিএসসির কোয়েশ্চেনের মান অনেকটা স্ট্যান্ডার্ড লেভেলের হয়। সিলেবাস মেনটেন করেই কিন্তু এক্সামিনেশন নেওয়া হয়, যেটা এসএলএসটিতে অনেক সময় সেটা মেনটেন করা হয় না। তো সমস্ত ডিটেলস জানবো এই একটি ভিডিওর মারফত নয়, কয়েকটি ভিডিও আমরা আলাদা আলাদাভাবে করে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। তবে এই ভিডিওতে আমরা যেটা মেনলি আলোচনা করব সেটা হলো, গত বছর যখন অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশিত হয়েছিল, গত বছর বলতে আজ থেকে 10 বছর আগে লাস্ট পিএসসি মারফত শিক্ষক শিক্ষিকা রিক্রুট করা হয়েছিল, অর্থাৎ 2015 সালে। তোমরা এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেখতে পাচ্ছ, 2015 সালে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 15/2015। তো এখানে সেই অ্যাডভার্টাইজমেন্টে কী বলা হয়েছিল সেই সমস্ত ডিটেলস জানবো, এবং তার সাথে জানবো তোমাদের যোগ্যতা বা মিনিমাম কোয়ালিফিকেশন কি, কতটা বয়স চাওয়া হয়েছিল তখন, অর্থাৎ ম্যাক্সিমাম বয়স কত, এবং পে স্কেল কত। এই তিনটি বিষয় এই অ্যাডভার্টাইজমেন্টে ক্লিয়ার বলে দেওয়া রয়েছে। এছাড়া এবছর একটি অফিসিয়াল গ্যাজেট কিন্তু প্রকাশিত হয়েছিল। আমরা ঠিক এর পরের ভিডিওতে সেই গ্যাজেট নিয়ে ইন ডিটেলসে আলোচনা করব। গ্যাজেটে একদম পরিষ্কারভাবে বলে দেওয়া রয়েছে কীভাবে এক্সামিনেশন হবে, কী সাবজেক্টের হবে, কী পোস্টের হতে চলেছে। সেই সমস্ত কিছু বেশ ভালোভাবে মেনশন করে দেওয়া ছিল, যেটি মার্চ মাসে 2024 সালে প্রকাশিত হয়েছিল। সেটি আমরা পরের ভিডিওতে আলোচনা করব, কিন্তু এই ভিডিওতে আমরা সেই সমস্ত ডিটেলসগুলি ক্লিয়ার করে নেব, যেটা আমাদের জানা অত্যন্ত দরকার। তো সবার প্রথমে এখানে দেখো লেখা আছে স্পেশালি যে অ্যাসিস্ট্যান্ট মাস্টার, যেরকম এবছরও বেরিয়েছে অ্যাসিস্ট্যান্ট মাস্টার বেঙ্গলি মিডিয়ামের জন্য, এখানে ওমেন আনসুইটেবল। তো এখানে যে ভ্যাকান্সি আছে সেই ভ্যাকান্সিগুলি নিয়ে আমি এখন আলোচনা করছি না। তবে গড় বেসিসে যে ক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট মাস্টার দেখা যাচ্ছে, অর্থাৎ মেল ক্যান্ডিডেটরা আবেদন করতে পারছে, সেখানে পার সাবজেক্টে দেখা যাচ্ছে 15টা করেই ভ্যাকান্সি বেরিয়েছিল, 15 এভাবেই দেখা যাচ্ছে। 2015 সালে 15টা করে ভ্যাকান্সি বেরিয়েছিল মেলদের ক্ষেত্রে বলছি। একই রকমভাবে ইংলিশ মিডিয়াম মেল টিচারদের জন্য অ্যাসিস্ট্যান্ট মাস্টার ইংলিশ মিডিয়াম, এক্ষেত্রে 22টা করে ভ্যাকান্সি বেরিয়েছিল পার সাবজেক্টে। ক্লিয়ার? এখানে তোমরা সেটা দেখতে পাচ্ছ। এখানে আরেকবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। তবে এটা বেঙ্গলি মিডিয়াম ছিল এবং এটা ইংরেজি মিডিয়াম। এরপরে একই রকমভাবে অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস বাংলা মিডিয়ামের জন্য 15টা ভ্যাকান্সি প্রকাশিত হয়েছিল, এবং অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস ইংলিশ মিডিয়ামের জন্য 22টা করে ভ্যাকান্সি প্রকাশিত হয়েছিল। তো এবছর খুব হিউজ পরিমাণে কি ভ্যাকান্সি বেরোবে, অর্থাৎ মাঝে 10টা বছর গ্যাপ ছিল, এখানে 10 বছরের শিক্ষক শিক্ষিকা রিক্রুটমেন্ট একদম হয়নি। তো এখানে একটা হিউজ প্রবাবিলিটি থাকতে পারে ভালো মানের ভ্যাকান্সি বেরোনোর, কিন্তু সেটা গেজেটে মেনশন করা ছিল, অ্যাপ্রক্সিমেট একটা আইডিয়া দেওয়া ছিল, সেটা আমরা গেজেটে আলোচনা করব। তো যাই হোক, এর পরে আমরা চলে যাচ্ছি পে স্কেলে। পিএসসির টিচার রিক্রুটমেন্টের ক্ষেত্রে পে স্কেল কেমন বলে দেওয়া রয়েছে, 9,000 থেকে 40,500 উইথ গ্রেড পে 4,800 ফর ক্যান্ডিডেটস উইথ মাস্টার ডিগ্রি। যদি মাস্টার ডিগ্রি থাকে তাহলে এরকম তোমাদের স্যালারির স্কেলটা দাঁড়াচ্ছে। একই রকমভাবে যদি তোমাদের অনার্স ডিগ্রি থাকে তাহলেও একই রকমই থাকছে। শুধুমাত্র গ্রেড পের ক্ষেত্রে 4,700, এখানে গ্রেড পের ক্ষেত্রে 4,800 ছিল যাদের মাস্টার ডিগ্রি কমপ্লিট থাকবে। যদি মাস্টার ডিগ্রি কমপ্লিট না থাকে তাহলে অনার্স ডিগ্রির ক্ষেত্রে আর কি, তাহলে 4,700 গ্রেড পে। বাকি সমস্ত কিছু সেম থাকছে। এবার আমরা চলে যাব কোয়ালিফিকেশন এসেনশিয়ালে। দেখো এখানে লেখা রয়েছে ফর দ্য পোস্ট অ্যাট আইটেম 1A to 1C, 1E to 1L, অর্থাৎ ওপর দিকে চলে যায় 1A to 1C, অর্থাৎ বাংলা, ইংলিশ, ফিলোসফি, এই তিনটে। তারপর কি বলা যায় 1E to 1L, তার মানে ডিটা বাদ গেল, 1E to 1L। আচ্ছা, ডি অর্থাৎ লাইফ সায়েন্স বাদ গেল, ডি ই থেকে এল অব্দি, অর্থাৎ ম্যাথামেটিক্স থেকে একেবারে পলিটিক্যাল সায়েন্স অব্দি। একই রকমভাবে এখানেও সি পোস্টগুলি লেখা আছে 2A থেকে 2C। এখানে যেরকম
1A থেকে 1C ছিল, এখানে 2A থেকে 2C, এবং 1E থেকে 1L ছিল, এখানেও 2E থেকে 2L। সুতরাং লাইফ সায়েন্সটা আউট করে দিচ্ছে এই কোয়ালিফিকেশনের ক্ষেত্রে। সে অনুযায়ী তোমাদের কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে এই বিষয়গুলি, অর্থাৎ এখানে বিষয়গুলি লেখাও রয়েছে। তো দেখো এই বিষয়গুলির ক্ষেত্রে কী কোয়ালিফিকেশন বলা হয়েছে, সেকেন্ড ক্লাস অনার্স, সেকেন্ড ক্লাস অনার্স তোমাদের যদি থাকে, অথবা সেকেন্ড ক্লাস মাস্টার ডিগ্রি যদি তোমাদের কমপ্লিট থাকে, তাহলে আবেদন করতে পারবে সেই বিষয়ে যে বিষয়ে তোমরা আবেদন করতে চাও। তাহলে কোয়ালিফিকেশান একদম ক্লিয়ার, তোমাদের সেই বিষয়ে যে বিষয়ে আবেদন করতে চাইছো সেই বিষয়ে সেকেন্ড ক্লাস মিনিমাম কোয়ালিফিকেশান থাকতে হবে মাস্টার ডিগ্রির ক্ষেত্রে। মাস্টার ডিগ্রিতে যদি না থাকে তাহলে অবশ্যই তোমাদের অনার্স গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকতে হবে সেকেন্ড ক্লাস মিনিমাম মার্কস সহ। এবার দেখা গেল তোমাদের মাস্টার ডিগ্রি নেই, গ্র্যাজুয়েশন পাস গ্র্যাজুয়েশন আছে, তাহলে কি তোমরা এখানে এলিজিবল হবে সেকেন্ড ক্লাসে? মাস্টার ডিগ্রি নেই কিন্তু সেকেন্ড ক্লাসে পাস গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো, তাহলে কিন্তু এলিজিবল হচ্ছে না, অনার্স গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে। ফার্স্ট ক্লাস হলে ফার্স্ট ক্লাস কিন্তু পাস গ্র্যাজুয়েশন, তাহলে তাহলে কি আবেদন করতে পারবে? এইবার এই একটা কোয়েশ্চেন এখানে আমাদের কিন্তু ক্লিয়ার করে দেওয়া নেই এই সম্পূর্ণ নোটিফিকেশনে, সেটা যখন ফর্ম ফিল আপ শুরু হবে সে সময় আমাদের কাছে এই জিনিসটা ক্লিয়ার হবে। এরপর একটু নিচের দিকে চলে যাচ্ছি, তো এখানে একটা ধোঁয়াশা থেকে গেল বন্ধুরা, কিন্তু এই ইনফরমেশন কোথাও আমি দেখিনি, ক্লিয়ার করে বলে দেওয়া রয়েছে। এরপর আমি চলে যাচ্ছি আইটেম নাম্বার 1D, অর্থাৎ যেই সাবজেক্টগুলিতে এই পোস্টগুলি ছাড়া অন্য যে সাবজেক্টগুলি পড়ে থাকলো তাদের ক্ষেত্রে এলিজিবিলিটি কী বলা হচ্ছে, অর্থাৎ 1D, এখানে যেমন ডি বাদ ছিল, একই রকমভাবে 2D, 3D, 4D, অর্থাৎ লাইফ সায়েন্সের কথা বলা হচ্ছে। ঠিক আছে, তো লাইফ সায়েন্সের ক্ষেত্রে দেখো কী বলা হয়েছে, একই রকমভাবে সেকেন্ড ক্লাস অনার্স অথবা সেকেন্ড ক্লাস মাস্টার ডিগ্রি, সেকেন্ড ক্লাস মিনিমাম কোয়ালিফিকেশন থাকতে হবে। কী বিষয়ে? জুলজি বিষয়ে, তার সঙ্গে অবশ্যই বোটানি থাকতে হবে, অথবা একই রকমভাবে সেকেন্ড ক্লাস অনার্স আর সেকেন্ড ক্লাস মাস্টার ডিগ্রি বোটানিতে, তার সঙ্গে জিওলজি থাকতে হবে। সুতরাং তোমাদের এই বোটানি আর জিওলজির কম্বিনেশনটা রাখতে বলা হচ্ছে মিনিমাম সেকেন্ড ক্লাস মার্কস সহ। তাছাড়া আরেকটি অপশন রয়েছে সেকেন্ড ক্লাস অনার্স অথবা সেকেন্ড ক্লাস মাস্টার ডিগ্রি যদি তোমাদের থাকে ফিজিওলজিতে, তার সঙ্গে বোটানি এবং জিওলজির কম্বিনেশন থাকে, তাহলেও আবেদন করতে পারবে। তাহলে আমাদের এই কোয়ালিফিকেশন ম্যাটারটা এখানে ক্লিয়ার হলো। যাদের জন্য ওই যে ধোঁয়াশাটা থেকে গেল যে আমার মাস্টার ডিগ্রি কমপ্লিট নেই, আবার আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট আছে উইথ ফার্স্ট ক্লাস কিন্তু অনার্স নেই, তাহলে কি আমি আবেদন করতে পারবো? এখানে সেটা ক্লিয়ার করে দেওয়া নেই। আবার এখানে একই রকমভাবে বিএড কিন্তু ম্যান্ডেটরি এমন এখানে মেনশন করে দেওয়া নেই। 2015 সালের কথা, যেহেতু তখন লাস্ট হয়েছিল, সুতরাং এডুকেশনাল কোয়ালিফিকেশন অনেক কিছুই চেঞ্জ হওয়ার সম্ভাবনা রয়েছে এবছর, এটাতে তোমরা নিশ্চিত থাকো। এরপরে চলে আসছি বয়সে। বয়সটা দেখো বন্ধুরা, 32 বছর ম্যাক্সিমাম বলা হয়েছে, 32 বছর ম্যাক্সিমাম। যারা ক্যাটাগরি থেকে বিলং করছো তাদের ক্ষেত্রে 37 বছর, ক্যাটাগরি থেকে যারা বিলং করছে তাদের ক্ষেত্রে 37 বছর। এবার এই যে 10 বছর মাঝখানে কোনো শিক্ষক শিক্ষিকা রিক্রুটমেন্ট নেই, তার জন্য কি 32 বছরটা 42 হয়ে যাওয়া উচিত ছিল? এটা তো সম্ভব নয়। কিন্তু এই 32 সংখ্যাটা আমার মনে হচ্ছে এই বছর যখন অফিসিয়াল বিজ্ঞপ্তি বেরোবে এটা পরিবর্তন হবে, একটু বাড়ানো উচিত আমার মনে হয়। 32টা মিনিমাম 35 বা 37 তো করে দেওয়া উচিতই, মিনিমাম বলছি। কারণ এই যে ব্যক্তিরা এই সময়ের পরে তারা এখানে লাস্ট চান্স পেয়েছিল, বা যারা চান্স পায়নি এই সময় পরীক্ষা দেওয়ার 2015 সালে, তারপরে যারা বিএড করেছে, ডিএড করেছে, তারা তো তাদের জন্য ঠিক আছে, কিন্তু এই যে ব্যক্তিরা যাদের সেই সময় 32 বা 30 বছর বয়স ছিল বা 28 বছর বয়স ছিল, তারা তো তখন এলিজিবল ছিল, তারা তখন হয়তো চান্স পেয়েছে বা চান্স পায়নি, বা বিএড চলছিল, অ্যাপেডিং ছিল, যদিও তখন বিএড লাগতো না, বা গ্র্যাজুয়েশন বা মাস্টার্স অ্যাপেডিং ছিল, তারা দিতে পারেনি কোনোভাবে, তারা এখন এলিজিবল, তো তাদের তো এখন কোনো রকম দোষ নেই। সুতরাং এই মুহূর্তে দাঁড়িয়ে আমার মনে হয় এই বয়সের সংখ্যাটা একটু বাড়ানো উচিত। এখন দেখা যাক অফিসিয়াল নোটিফিকেশন, মানে ফুল নোটিফিকেশন কবে প্রকাশিত হয়, সেখানে কি দাঁড়াচ্ছে, বয়স বাড়ানো উচিত কি না। তোমাদের কি মতামত তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। তারপরে চলে আসছে আমাদের আরেকটা জিনিস, এখানে বন্ধুরা লক্ষ্য করেছো যেটা আমি আগেও বললাম, বিএড কিন্তু তখন ম্যান্ডেটারি ছিল না 2015 সালে, এখন সেটা ম্যান্ডেটারি হয়ে দাঁড়িয়েছে। সুতরাং সেই পরিবর্তনটা অবশ্যই তোমরা দেখতে পাবে এই বছরে।
এছাড়া বন্ধুরা এখানে দেখো কী রয়েছে, বাংলা ভাষায় নলেজ অবশ্যই থাকতে হবে, সেক্ষেত্রে কি স্পোকেন এবং রিটেন ফর দ্য পোস্ট আইটেম নাম্বার 1A to 1L, অর্থাৎ সবগুলি পোস্টের ক্ষেত্রে। আবার একই রকমভাবে 3A to 3L বাংলা মিডিয়ামের জন্য এটা। আর ইংলিশ মিডিয়াম, নলেজ ইন ইংলিশ মিডিয়ামের ক্ষেত্রেও স্পোকেন এবং রিটেন নলেজ থাকতে হবে। সুতরাং ইংলিশ মিডিয়াম স্কুলগুলির জন্য 2A to 2L, এটা 2L ছিল সম্ভবত মেলের, আর 4 অর্থাৎ ফিমেল ইংলিশ মিডিয়াম স্কুলের ক্ষেত্রে। তো এটা খুব স্বাভাবিক, এই নলেজ থাকতে হবে, কোনো ব্যাপার নয়। এটার কোনো পরিবর্তন আশা করছি এবছর হবে না। এছাড়া ডিজায়ারেবলে কি বলা হয়েছে, ডিজায়ারেবলে বলা হয়েছে টিচিং অ্যান্ড এডুকেশন ডিগ্রি, অর্থাৎ যেটা আমি বলছিলাম বিএড or its equivalent candidate not processing this qualification may apply, but if selected will draw the initial pay of time scale on ad hoc basis till obtaining the same. সুতরাং এটা আমাদের এখন পড়ার কোনো দরকার নেই, এটা এখন ডিজায়ারেবল নয়, এটা এখন এসেনশিয়াল হয়ে যাবে এবছর এটা এসেনশিয়াল হয়ে যাচ্ছে, এটাতে নিশ্চিত থাকো, এটা ডিজায়ারেবল থাকছে না। এবার আবেদন ফিস গত 2015 সালে কত লেগেছিল, 160 টাকা আবেদন ফিস লেগেছিল। আবেদন ফিস ঠিকই আছে, আমরা হয়তো অ্যাফোর্ড করতে পারবো। এছাড়া যারা রিজার্ভ ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে আবেদন ফিস লাগতো না। এরপরে কিছু ইনফরমেশন দেওয়া রয়েছে, যেরকম স্ক্রিনিং টেস্ট অর্থাৎ রিটেন এক্সামিনেশন। তো ভিডিওটা কন্টিনিউ করার আগে ছোট্ট একটা কথা বন্ধুরা বলতে চাই, এই ধরনের বিভিন্ন রকম ইনফরমেশনগুলি যেগুলি খুবই গুরুত্বপূর্ণ এবং আমি একদম অথেন্টিকভাবে তোমাদের সঙ্গে সেগুলি শেয়ার করতে পারি, এটা আমি নিশ্চিতভাবে আমার জায়গায় দাঁড়িয়ে আমি বলতে পারি। তোমরা এই সমস্ত পিএসসি সংক্রান্ত, পিএসসি স্কুল শিক্ষক শিক্ষিকা রিক্রুটমেন্ট সংক্রান্ত সমস্ত প্রয়োজনীয় পিডিএফগুলি, নোটিফিকেশনগুলি যদি কালেক্ট করতে হয়, তোমরা আমাদের পড়াশোনা গ্রুপে যুক্ত হয়ে যাও। স্ক্রিনে ফোন নাম্বার দেখা যাচ্ছে, এই নাম্বারে তোমরা মেসেজ করো, অথবা ডিসক্রিপশন বক্সেও আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি। তোমরা আমাদের এই পড়াশোনা গ্রুপে মাত্র 5 টাকার বিনিময়ে তোমরা যুক্ত হতে পারো। প্রচুর ইনফরমেশন, প্রচুর ম্যাটেরিয়ালস, প্রত্যেক দিনের কারেন্ট অ্যাফেয়ার্স, প্রত্যেক উইকের বিভিন্ন ছোট বড় সমস্ত খবর, ইনফরমেশন এবং এই সমস্ত দরকারি পিডিএফস তোমরা ওখান থেকে পেয়ে যাবে। তোমাদের ঘরের কোণে কোথাও 5 টাকা পড়ে থাকে, তোমরা বাইরেও ফেলে দাও, এই 5 টাকা একবার ইউটিলাইজ করে দেখো, যদি পছন্দ না হয় পরের মাসে তোমরা লেফট হয়ে যাবে গ্রুপ থেকে, কোনো ব্যাপার নয়, একবার ট্রাই করতে পারো। আমরা খুব সততার সঙ্গে এই সমস্ত ইনফরমেশনগুলি তোমাদের সঙ্গে প্রোভাইড করছি, আশা করছি তোমরা রিগ্রেট করবে না এখানে কানেক্ট থাকলে আমাদের সাথে। প্রচুর ইনফরমেশন থাকে, শুধু এই সমস্ত ইনফরমেশন নয়। তো যাই হোক, এবার কন্টিনিউ চলে আসি আমাদের এই নোটিফিকেশনের বিষয়। তো দেখো এক্সামিনেশনের ক্ষেত্রে কি হচ্ছে, স্ক্রিনিং টেস্ট অর্থাৎ স্ক্রিনিং টেস্ট মানে রিটেন এক্সামিনেশন, যেটা আমরা পরের ভিডিওতে আলোচনা করব, যেটা গ্যাজেটে পরিষ্কারভাবে বলা আছে, তো সেগুলো আমরা আরও জানবো, পড়বো। তাছাড়া সিলেবাস সম্পর্কে আর একটা আমরা আলাদা ভিডিও করব, সেখানেও আমরা ডিটেলসে সিলেবাস সংক্রান্ত ডাউটসগুলি ক্লিয়ার করব। এবার এখানে লেখা আছে স্ক্রিনিং টেস্ট কোথায় কোথায় হয়। সাধারণত স্ক্রিনিং টেস্ট গতবার শিলিগুড়ি, মালদা, বর্ধমান, মিদনাপুর এবং কলকাতা সেন্টার, এরকমভাবে 5টা সেন্টার ভাগ করা ছিল। এই 5টা সেন্টারে আন্ডারে যে এক্সামিনেশন সেন্টার পরে এক্সামিনেশন স্কুল হোক, তো সেই এক্সামিনেশন সেন্টার তোমরা সিলেক্ট করবে, তার নিয়ারেস্ট কোনো সিটিতে তোমাদের এক্সামিনেশন ভেন্যুটা আর কি লোকেট হবে। তাই এখানে বলে দেওয়া রয়েছে ক্যান্ডিডেটকে অ্যাপ্লিকেশন ফর্মে অবশ্যই এক্সাম সেন্টার চুজ করতে হবে। এবং কী বলা হয়েছে, তাছাড়া বলা হয়েছে সাফিসিয়েন্ট নাম্বার অফ ক্যান্ডিডেট আর নট অ্যাভেলেবল ইন দ্য পার্টিকুলার সেন্টার, দ্য ক্যান্ডিডেট হু অপটেড দ্য সেন্টার উইল বি শিফটেড ইন দ্য নিয়ার বাই কনভিনিয়েন্ট সেন্টার। যদিও এখনকার দিনে এটা দাঁড়ায় না যে সাফিসিয়েন্ট নয়, ওভার সাফিসিয়েন্ট হয়ে যাবে এবছর, এত ফর্ম ফিল আপ হবে, খুব স্বাভাবিক। সুতরাং এই পয়েন্টটা এখন আমাদের কাছে ভ্যালুলেস। এরপরে অ্যাপ্লিকেশন ফর্ম জমা দেওয়ার লাস্ট ডেট বলে দেওয়া রয়েছে 3 আগস্ট, এবং অ্যাপ্লিকেশন শুরু হয়েছিল 17 আগস্ট 2015 তারিখ থেকে। তো এই সমস্ত ডিটেলস এখানে দিয়ে দেওয়া রয়েছে। আর এই বিজ্ঞপ্তিতে গুরুত্বপূর্ণ কিছু নেই, যা গুরুত্বপূর্ণ ছিল A to Z পুরোটাই আশা করি আলোচনা করে দিলাম। তবুও এর মধ্যে কোনো রকম প্রশ্ন বা কোয়েশ্চেন তোমাদের থাকে, তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। এরপরে আমরা অফিসিয়াল গেজেট সম্পর্কে, এই বছরের পরীক্ষার, একদম এবছরের পরীক্ষার অফিসিয়াল যে গ্যাজেট প্রকাশিত হয়েছিল সেটি নিয়ে ডিটেলস আলোচনা করছি। আজকে রাতে ছাড়ার চেষ্টা করছি ভিডিওটি, যদি না হয় তাহলে কালকে সকালে আমরা সেই ভিডিওটি পেয়ে যাব, সেখান থেকে আরও ডিটেলস জানতে পারবো এই বছরের গেজেট সম্পর্কিত পিএসসির শিক্ষক শিক্ষিকা নিয়োগ সংক্রান্ত। তো বন্ধুরা আমাদের সঙ্গে যুক্ত থাকো আরও আপডেট পাওয়ার জন্য পিএসসি সংক্রান্ত। আর কোনো রকম প্রশ্ন বা হেল্প তোমাদের যদি প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আমি নির্দ্বিধায় তোমাদের হেল্প করতে রাজি আছি। আর তোমরা চাইলে মাত্র 5 টাকার বিনিময়ে যুক্ত হয়ে যেতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। প্রচুর জায়গায় অনেক টাকা আমরা নষ্ট করে ফেলি, কিন্তু পড়াশোনার জন্য সামান্য
টাকা যদি কখনো তোমরা ব্যয় করো সেটা নিয়ে বেশি ভাববে না। কারণ এই টাকা কখনো বৃথা যাবে না। কোনো না কোনো দিন কাজে লাগবেই। সুতরাং অতটা আমার মনে হয় না ভাবা উচিত। কোনো একদিন তোমরা বাইরে গেলে সেখানেই ৳১০০-৳৫০০ এরকম খরচা হয়ে যায়। তো সেটা অনেক সময় আমাদের অতটা খারাপ লাগে না। আমরা যতটা না ভাবি ৳৫ ইনভেস্ট করব। তো আমার মনে হয় ফ্রুটফুল হবে তোমাদের জন্য। তো যাই হোক, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টেক কেয়ার। টাটা।